3. Nothing মানে intense going on, reasonably small chapter. Inshallah, we'll try to finish it very quickly, inshallah. তো চ্যাপ্টার 3 প্রফেশনাল স্ট্যান্ডার্ডে বলা আছে প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা কেন দরকার। Why do we need professional standard? তারপরে হচ্ছে আমরা এখানে আলোচনা করবো হচ্ছে ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড, হ্যাঁ, IAASB, হারমোনাইজেশন, ইন্টারনাল কন্ট্রোল, কারেন্ট ইস্যু, নিউ স্ট্যান্ডার্ড কি কি আছে, ওই আবার ঘুরে ফিরে S1 S2. ওয়াই? এগুলো ট্রেন্ডিং, এটা ট্রেন্ডিং, আমি বেশ কয়েকবার বলছি এটা ট্রেন্ডিং। তো এক্সামিনাররা কিন্তু দে লাভ টু শো দ্যাট দেয়ার কোয়েশ্চেন ইজ রিলেটেড টু মডার্ন ফেনোমেনাস। অনেক সময় ফাইজলামি করে এই সেমিস্টারে দিলাম না, পরেরটাই দেয় বা দিবে। সো এই ব্যাপারে কোয়েশ্চেন আসলে আপনারা একটু কিসে করেন। প্রফেশনাল স্ট্যান্ডার্ড কেন দরকার? অফকোর্স স্ট্যান্ডার্ড না থাকলে আপনি কম্পেয়ার করবেন কেমনে? দুইটা ব্লাড টেস্টের রেজাল্ট আপনার কম্পেয়ার করতে হলে আপনার দুইটা ব্লাড টেস্ট একই স্ট্যান্ডার্ডে মাপতে হবে। দুইজনের হাইট কম্পেয়ার করতে হলে একই স্ট্যান্ডার্ড হয়, দুইজনের ফিটে অথবা দুইজনের গজ ফিতায়, সরি ওই মিটারে মাপতে হবে। আপনি একটা এক স্ট্যান্ডার্ডে মাপলে হবে না। ঠিক একইভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দুইটা কোম্পানির প্রফিট দুইটা একই অডিটিং স্ট্যান্ডার্ডে দেখলে আপনি বুঝবেন যে এটা প্রপার ওইভাবে হয়েছে, সো দ্যাট আই ক্যান কম্পেয়ার দ্য প্রফিট। বাংলাদেশ আর অ্যাসুরেন্স তো বুঝেন, অডিটের বাইরে অজস্র অ্যাসুরেন্স আছে, হ্যাঁ, অ্যাসুরেন্স আছে। কিভাবে আমরা সেট করি? যেমন মনে করেন আইফাকের মেম্বার আছে ICB, ICMAB বাংলাদেশে, ফোরাম অফ ফার্ম আছে বিগ ফোর থেকে ইউজুয়ালি সাধারণত বিগ 5 থেকে আসে। IAASB মেম্বারশিপ নমিনেশন দেয়, তার থেকে ওরা ISA, ISAE, ISRE, ISRS, ISQC এগুলা ইস্যু করে। এখন তার ISQC নাই, এটা আমি মনে হয় জীবনও মনে থাকবে আমার কারেকশন করতে, এটা হলো ISQM হয়ে যাবে, ISQM হয়ে যাবে। এখন ISQM, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্ট। তো ওরা কি করে? ওরা এই এই ISA যেটা আমরা সারাক্ষণ বলি, ISA সমস্ত হিস্টোরিক্যাল অডিট অফ হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আইসা অনুযায়ী করতে হবে। ফিউচার লুকিং জিনিসপত্র আইসা দেওয়া হবে না, আইসা হলো পাস্টের ব্যাপার, ফিউচার আইসা দেওয়া হয় না। এবং যেগুলো ম্যান্ডেটরি সেখানে শেয়ার লেখা থাকবে। এইটা IAASB 2009 ওদের একটা প্রজেক্ট ছিল, ক্ল্যারিটি প্রজেক্ট, ওই সময় ওরা ফিক্স করেছে। এখন আপনি আইসি থেকে ডিপার্ট করলেন, কেমনে করলেন? যেমন বাংলাদেশ ব্যাংকের অডিট করেছেন কেউ? ব্যাংকের অডিট? হ্যালো স্যার, ব্যাংক অডিটের মানে ছোট একটা পার্ট ছিলাম, মানে না, পুরাটা তো আপনি একলা করবেন কেমনে? কেউই করতে পারবেন, একজনই কি একটা ব্যাংক হয় নাকি? ছোট না না পার্টি না তো করে স্যার, আর মানুষ। কি মানে আমি জুনিয়র তো একদম, তো ওই হিসাবে ও তাহলে কি মানে কি খানা আনা, চা আনা নেওয়া? না না স্যার, আর কি চেক লিস্টে যে আর কি ভেরিফিকেশন করার জন্য যে ডকুমেন্টস গুলো আছে ওগুলা, আর স্যার প্রভিশন দেখার জন্য প্রভিশনের কিছু পার্ট দেখেছিলাম, ওগুলা আর কি হালকা পাতলা আর কি প্রভিশন তো কিছু মনে অলমোস্ট আছে। অনেক বড়দের কাজ, বাট ভেরি গুড। আই এম হ্যাপি টু হিয়ার যে প্রভিশনের এক্সপিরিয়েন্স আছে। বাট আমার পয়েন্টটা কি ছিল যে যেমন আইসা থেকে ডিপার্চার কখন হয়? যেমন মনে করেন আইসায় আমাদের বলেছে স্যাম্পল বেসে করতে হবে। এখন আচ্ছা, স্যাম্পল এগুলো অডিটরের জাজমেন্ট, রিস্ক পারসেপশন, কন্ট্রোলড এনভায়রনমেন্ট এগুলোর উপর নির্ভর করে। বাংলাদেশ ব্যাংক কি বলছে? এত কথা বুঝি না, 80% অফ দ্য রিস্ক ওয়েটেড অ্যাসেট তোমার দেখতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইজ দ্যাট। কই স্যাম্পল? হোয়াট স্যাম্পল দিয়ে আপনি কি করবেন? আপনার দেখতে হবে। আপনার যদি মনে করেন কোনো রিস্ক নাই, তাও দেখতে হবে। আপনার যদি মনে করেন ভরপুর রিস্ক, তাও দেখতে হবে। সুতরাং আইসা থেকে ডিপার্চার হয়ে যাচ্ছে। লোকাল রেগুলেশনের প্রায়োরিটি আইসার চেয়ে বেশি। বাট ইউজুয়ালি বলা হয় যে লোকাল যেসব বডি আছে তাদের উচিত হচ্ছে এদেরকে বোঝানো যে আইসা অনুযায়ী অডিট করতে হবে। এর আস্তে আস্তে ওরা যেন এই আইনে চলে আসে। প্রথমে তাহলে আইসা স্ট্যান্ডার্ড, ISB স্ট্যান্ডার্ড ইস্যু করে কেমন? স্ট্যান্ডার্ড ইস্যু করতে হওয়ার সময় প্রথমে মনে করেন একটা সাবজেক্ট চুজ করে, সেই সাবজেক্ট চুজ করে একটা সাব কমিটি বানায়, সাব কমিটি একটা এক্সপোজার ড্রাফট বানায়, সারা পৃথিবীতে ওই যে মেম্বারদের মধ্যে অ্যাপ্রুভ করে সার্কুলেট করে। যে মানে ICBও পেয়েছে, ICB পাওয়ার পরে, হ্যাঁ, ICB ওয়াইডলি সার্কুলেট করে মেম্বারদের পড়ছে। তখন আমি যখন ICBর কমিটিতে বসি, তখন আমরা ICBর কমিটিতে অনেক সময় বলে যে আপনার যখন আসে দ্যাট ইজ, তখন বলে যে এটা নিয়ে কি আপনার কোনো কমেন্ট আছে কিনা, কোনো কমেন্ট নাই কিনা, ইত্যাদি ইত্যাদি। তখন যেটা হয়, তখন কোনো কমেন্ট আছে কিনা বা কোনো কমেন্ট নাই কিনা, কমেন্ট যদি থাকে আমরা কমেন্ট লিখে ISB তে পাঠাই। ওরা আবার কনসিডার করে যে এই কমেন্টটা কি ভ্যালিড না ইনভ্যালিড। যদি ভ্যালিড হয় দে অ্যাকোমোডেট, যদি ভ্যালিড না হয় তাহলে দে গিভ ইউ অ্যান আনসার যে না। এরপর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইস্যু করে। হারমোনাইজেশন এই লাগে আরেক ইস্যু। হারমোনাইজেশন কি হইলো? এইটা হলো আর একটা মজার ব্যাপার। আমার আসলে পৃথিবীর অনেক জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। বাংলাদেশে কি হইলো আপনারা শুনছেন?
বাংলাদেশে আইসা মানে আইএফআরএস টা অ্যাকাউন্টিং সাইড, রিপোর্টিং সাইডের, এটা হচ্ছে অডিটিং সাইডের। আমরা করি কি খুব সুইফট ইন অ্যাডপ্টিং, কারণ অ্যাডপশন তো কোনো ব্যাপার না, ইমপ্লিমেন্টেশন হলো প্রবলেম। অ্যাডপশন কোনো প্রবলেম না, আমি বইলে ফেলা কোনো ব্যাপার না যে আমি মুসলিম, বাট এরপরে যে ইসলামের যে আকিদা বা তরিকা আকাম এগুলো ফলো করালে একটু প্রয়োজন। ঠিক একইভাবে আমরা অ্যাডপ্ট করে ফেলি খুব তাড়াতাড়ি যে এই স্ট্যান্ডার্ড তো কালকের থেকে বাংলাদেশে অ্যাপ্লিকেবল, জান, কিন্তু কেউ পড়তেছে না। কেন? বাংলাদেশে শুরুতে এটা এই সিনেমা শুরু হয়েছিল, সিনেমার সময় একসময় আমাদেরকে বিক্রি করা হলো, পশ্চিমা বিশ্বতে আমাদের অনেক কিছু বিক্রি করছে, দে আর ভেরি গুড সেলসম্যান। তো বলা হয়েছে যে না তোমার এটাই আসো, তোমার ফরেন ইনভেস্টর আসবে, আইসে নাম্বার দেখবে, তারা এটার সাথে এটা তাদেরটা কম্পেয়ার করতে পারবে, দেখবে এই প্রফিট ওয়েদার ইট মেক সেন্স অর নট, ইফ ইট ডাজ দেন মনে করো তখন তারা ইজি হবে তাদের জন্য কম পিছে করা, ইনভেস্ট করা। তো ঠিক আছে, সেই সুবিধা হবে, ফেয়ার এনাফ, কিছু হয়তো হয়েছেও। But I don't think reporting itself was not the first priority on the investors list. Consequently, it didn't help as much. What happened was, instead we are bombarded with a massive standard, which অনেক ক্ষেত্রে যেমন IFRS 9, a fundamental standard. বাংলাদেশে আর্থিক আর্থিক জগতে সবচেয়ে মোস্ট ডিসিপ্লিন এরিয়া হচ্ছে ব্যাংক, তারা IFRS 9 করবে না, আমার ইচ্ছা, আমি পারছি না এখনো করতে, আজকের দিন পর্যন্ত করতে পারে না। আজকে ভবিষ্যতে তো কয়েক বছরের মধ্যে করবে ইনশাল্লাহ, বাট এখন পর্যন্ত নো। এটা কত সালে আসছে? 10 বছরের উপরে হয়েছে। IFRS 17 ইন্স্যুরেন্সের জন্য, আমরা তো IFRS 4ই করি নাই, কিন্তু ওই যে বললাম স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করার সময় আমরা ছোটবেলা থেকে তো মুসলিম, নামাজ পড়তে পড়তে গিয়ে দিকে বয়স হয়ে গেছে 55-60-এর মতো। মুসলিম তো আমি ছোটবেলা থেকে, ওইলে আমাদের হলো ওই অবস্থা, পারি না কিছু, অর্ধেক লাফাই লাফাই নিছি। তো এনিওয়ে, পৃথিবীর কেন এটা আমি হারমোনাইজেশনের মধ্যে বললাম, পৃথিবীর অন্যান্য দেশ হারমোনাইজ করেনি। ওই ইউএসএ, চায়না, জার্মানি, জাপান, তারপরে মনে করেন অনেক দেশ, ইন্ডিয়া, দে দেমসেলস হ্যাভ देयर ওন স্ট্যান্ডার্ড। তারা লাফাই লাফাই গ্লোবাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল গ্লোবাল, কথায় কথায় গ্লোবাল গ্লোবাল চিল্লাই দিচ্ছে না। কেন গ্লোবাল? কারণ তারা বুঝে যেটা করলে ঠিক মতো করতে হবে। আমি বলছি না স্ট্যান্ডার্ডটা খারাপ, কোশ্চেন হচ্ছে আমাদের ক্যাপাসিটিরও ব্যাপার আছে। আমাদের উই ল্যাক ক্যাপাসিটি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অত স্ট্রং না, কালচারাল ব্যারিয়ার আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, পলিটিক্যাল হার্ডেল আছে, এই জন্য অনেকে নিতেও চায় না ইচ্ছা করে। এবং ইনফ্যাক্ট ইউ কোনো ডেডলাইনও দেয় নাই যে ওদের কারেন্ট স্ট্যান্ডার্ড থেকে এই স্ট্যান্ডার্ডে আসতে কি লাগবে। ইনফ্যাক্ট ইউকে ইটসেলফ, যে এই দেশে বসে বসে ওরা এইসব নাটক সিনেমা করতেছে, ইউকে নিজেদের দেখবেন ইউকে এটারে আইসা বলে, আইএস বলে, কিন্তু ওদের একটা ব্র্যাকেটে ওরা বলে ইউকে। আপনারা যদি ইউকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখেন, ওখানে দেখবেন ব্র্যাকেটে ইউকে লেখা যায়। কারণ কি, অনেক ক্ষেত্রে ইউকে স্ট্যান্ডার্ড ইজ ইউজুয়ালি হার্শ, অনেক হার্শ। তো ওরা আরো ওদের কালচারে ওরা আরো স্ট্রঙ্গার, এটা আবার একটু একটু টোন ডাউন, আমরা যেটা করি আমরা সেটাও পারি। তো যাই হোক, এই আমরা পারি না মানে কি, আমরা তাও চেষ্টা করছি। অন্যান্য কান্ট্রিতে অনেকে চেষ্টা করছে, অনেকে করছেই না। না করার পিছনে কারণ বললাম, পলিটিক্যাল হার্ডেল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, তারপর ইকোনমিক কস্ট। কারণ এগুলা জিনিস ইমপ্লিমেন্ট করতে হলে সিস্টেম, স্কিল, ট্রেনিং, তারপর রিপোর্টিং, সবকিছু ইনভেস্টমেন্ট করা লাগে, দে ক্যান নট ডু। ঠিক আছে, এইগুলো হলো হারমোনাইজেশনের হার্ডেল। এই ইন্টারনাল কন্ট্রোল এখানে আছে। এই একটা জিনিস আমি প্রত্যেক সেমিস্টারে পড়াই, আমি না আজ পর্যন্ত বুঝি না যে এই চ্যাপ্টারের মধ্যে এইটা কেমনে ঢুকলো। বাট এটা ডিগ্রি দিচ্ছে, এটা হয়তো কোনো জায়গায় দিতে পারে নাই, কি করবে কনফিউজ, কিন্তু এটা পড়াইতে হবে। আমি কি করবে এতটুকুর জন্য একটা চ্যাপ্টার বানাবে, দিতে এটার মধ্যে দিতে হবে। মেবি দেয়ার আর আদার রিজন, আই জাস্ট ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার, বাট ইট ইজ দেয়ার, উই হ্যাভ টু স্টাডি। ইন্টারনাল কন্ট্রোলের প্রসেসটা কি? ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে বিজনেস অবজেক্টিভ কি, এখানে বিজনেস অবজেক্টিভ বলতে কি, প্রফিট করা। তারপরে হচ্ছে লেখা কি কি রিস্ক আছে, যেমন রেভিনিউ সাইকেলে কিছু রিস্ক আছে, তারপর যে রিপোর্টিং সাইকেলে কিছু রিস্ক আছে, তারপরে এক্সপেন্ডিচার সাইকেলে কিছু রিস্ক আছে। ওই রিস্ক গুলাকে কন্ট্রোল করার জন্য কিছু কন্ট্রোল ডিজাইন করা এবং অপারেটিং ইফেক্টিভনেস টেস্ট করা। এখন অনেক সময় অডিটরে ডেকে বলে যে দেখো আমি সিস্টেম ডিজাইন করছি, আমি কন্ট্রোল ডিজাইন করছি, কন্ট্রোলের অপারেশনও হচ্ছে, তোমার কাজ হচ্ছে ডিজাইনটা অ্যাসেস করা, অথবা বলে যে কন্ট্রোলটা ঠিক মতো কাজ করছে কিনা সেইটা দেখা, অথবা বলে দুটোটাই দেখা, যে আমার ডিজাইনটা ঠিক মতো আছে কিনা এবং কন্ট্রোলটা ঠিক মতো কাজ করছে কিনা। তালা আছে, লাগায় না, দরজায় সিটকিনি আছে, লাগায় না, অথবা দরজার সিটকিনি আছে কিন্তু এর পাশে আরেকটা খোলা জানলা আছে যেখান থেকে চোর ইচ্ছা মতো আসতে পারে। এগুলো হচ্ছে ডিজাইন। সো আমাদের অডিট রিপোর্ট গুলো অনেক সময় ডিপেন্ড করে আমি কিভাবে নিয়ে অ্যাসুরেন্স রিপোর্টটা লিখবো। এক নাম্বার হচ্ছে 3 রকম হইতে পারে, শুধু ডিজাইনের উপর অ্যাসুরেন্স রিপোর্ট চাইতে পারে, অপারেটিং ইফেক্টিভনেস এর উপর, যেটা সবচেয়ে ছোট, সাধারণত মানে নেয়ারেটিভ হইলে সবচেয়ে ছোট রিপোর্ট, মোর অবজেক্টিভ হয়। আর রিস্ক, ডিজাইন এন্ড অপারেশন, এইটা সাধারণত সবচেয়ে বেশি লম্বা হয়, কারণ এখানে আপনার সমস্ত রিস্ক বেসিক্যালি আইডেন্টিফাই করতে হয়। সেই রিস্কের এগেন্সে কি কি ডিজাইন থাকার কথা সেগুলো আইডেন্টিফাই করতে, ওর কোনটা কোনটা আছে সেটা আইডেন্টিফাই করতে, দেন কন্ট্রোল ইফেক্টিভনেস আইডেন্টিফাই করতে হবে।
রিপোর্ট লেংথ, আমি কি বোঝাতে পারছি কথা? হ্যালো? ইয়েস স্যার। স্যার একটু জি, কিছু মনে না করলে একটু একটু বলেন। যদি একটু স্লো যেতেন স্যার, হালকা। আচ্ছা, ইন্টারনাল কন্ট্রোলের লিমিটেশনস গুলা কি? ইন্টারনাল কন্ট্রোলের কিছু ইনহেরেন্ট লিমিটেশন আছে, যেমন ফ্রড হইলে ইন্টারনাল কন্ট্রোল ধরতে পারে না। আনইউজুয়াল কোনো ট্রানজেকশন থাকলে ইন্টারনাল কন্ট্রোলের অনেক সময় ক্যাপচার করার এবিলিটি থাকে না, এবং ম্যানেজমেন্টের ওভাররাইড থাকে, ম্যানেজমেন্ট অনেক সময় ওভাররাইড করে। ইন্টারনাল কন্ট্রোল আছে, যেমন মনে করেন আপনি যখন এই যে এখন পর্যন্ত ব্যাংকে যান, ব্যাংকের থেকে টাকাটুকু উঠাইতে পারেন না, তো 5 লাখ টাকা লোন নিতে যান, আপনার কিডনি, ঘরের বাছুর, তার মাথা সব বর্গা দিয়ে আসতে হবে ব্যাংকে। কিন্তু যদি আপনি 1,000 কোটি টাকা নিতে যান, তখন আর ইন্টারনাল কন্ট্রোল কাজ করে না ঠিক মতো। তখন এই এমডি সাহেব বলছে ছেড়ে দাও, তাদের ছেড়ে দাও। কিন্তু আপনি যান 2.5 লাখ টাকা লোন নিতে বিদেশে পড়ার জন্য, চিকিৎসার জন্য, কিছু কিছু বাড়ি বেচলেন, গরু বাছুর, আপনার কিডনি লিভার সব দিয়ে আসলেন, তাও দেখবেন যে না, এটার আগামী মিটিং এ উঠবে, রিস্ক কমিটি ফাইনাল দিবে, ক্রেডিট কমিটি দেখবে, তারপরে এই ইসি যদি পাস করে তাহলে আপনি লোন পাবেন। লোন পাইতে পেতে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। এই ইন্টারনাল কন্ট্রোল আনইউজুয়াল ট্রানজাকশন অনেক সময় ঠিক মতো ক্যাপচার করতে পারে না। কারেন্ট ইস্যু গুলা কি এখন ওয়ার্ল্ডে, যে অডিটিং এরিয়াতে হারমোনাইজেশন, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম। প্রফেশনাল স্কেপটিসিজম মানে কি? আমাদের অডিটে আজকাল কি আমরা অডিট জিনিসটা এত ইজি করে ফেলছি যে আমাদের প্রফেশনাল স্কেপটিসিজম প্রতি বছর অডিট আসে, আমরা যাই করি সাইন, এরাও আসে, আমাদের কাছে আইনে আছে বুঝলে আমরাও যাইতে হবে বুঝলে। এমন একটা অবস্থা যে প্রফেশনাল স্কেপটিসিজম অতটা কমে গেছে। আর বিগ ডেটা তো বুঝিনি আমরা, এআই তে প্রচুর ডেটা, সার্চের প্রচুর ডাটা, অথবা এই যে মনে করেন একটা কোম্পানি সিভ অ্যামাউন্ট অফ ডেটা, এগুলো নিয়ে কাজ করা, এগুলো আরো ইজিলি অ্যানালাইজ কেমনে করা যায় অটোমেটেড সিস্টেমে। দিজ আর দ্য থিংস, দিজ আর কারেন্ট ইস্যুস। ফিউচারটা কোন দিকে এতটুকু পর্যন্ত কে বুঝে নাই সেটা বলেন, বা কোন এরিয়াটা বলেন আরেকবার টাচ করা উচিত আমার, তাড়াতাড়ি বলেন। স্যার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমে পার্টটা আরেকটু কি সিম্পলিফাই করা ব্যাপারটা যায় বুঝে না? মানে। ইন্টারনাল কন্ট্রোল কাকে বলে? রিপোর্ট না লিমিটেশন, স্যার কোনটা? স্যার লিমিটেশন গুলা, স্যার লিমিটেশন। লিমিটেশন হচ্ছে 3টা। একটা হচ্ছে আনইউজুয়াল ট্রানজেকশন, যে বললাম আনইউজুয়াল ট্রানজেকশন অনেক সময় ইন্টারনাল কন্ট্রোল কাজ করে না, এটা ইনহেরেন্ট লিমিটেশন। তারপর হচ্ছে হলো গিয়ে আপনার মনে করেন ফ্রড ফ্রম কলিউশন, দুজনের সাইন করার কথা, আপনি বলেন আমিও ফেক ডকুমেন্টে সাইন করবো, তুমিও করো, এই যে কলিউশন হয়ে গেল, তখন ইন্টারনাল কন্ট্রোল কাজ করে না। ম্যানেজমেন্ট ওভার রেট অফ কন্ট্রোল, বসে বলছে কিসের ইন্টারনাল কন্ট্রোল, এই চেক ওনার টেস্ট হয়ে যাওয়ার কথা, বসে বলছে ডাইরেক্ট নিয়ে গেছি, ও ম্যানেজমেন্ট কন্ট্রোল ওভার রাইট করলো, সিস্টেমে পারমিশন দেওয়া আছে, আপনি কি করবেন? মনে করেন আমি পার্টনার, আমি বললাম আপনি আমার স্টুডেন্ট, আমি আপনাকে বললাম ভাই আপনি কাগজ নিয়ে আসেন, তো এত কথা শুনতে চাই না, সময় নাই, সাইন করে দিব। কোন ইন্টারনাল কন্ট্রোল নাই, ধুম করে চলে আসলেন, আমি অডিট রিপোর্ট সাইন করে দিলাম। কি করবেন আপনি? কিছু করতে পারছেন? বুঝতে পারছেন পারছি না। স্যার, ও বুঝতে পারছি, ম্যানেজমেন্ট ওভাররাইড হয়, বুঝেন নাই? বুঝছি আচ্ছা, স্যার। ফিচার অফ অডিটটা কি? ফিচার অফ অডিট হচ্ছে হইলো গিয়ে কিছু রিভিউ হয়েছে, এই যে আমি গত চ্যাপ্টার অনেকগুলো আপনাদের দেখালাম না, অনেকগুলো ফেইলিওর, যে অডিট ওয়ার্ল্ডে দেখালাম না আপনাদের, জি স্যার। এই ফেইলিওর গুলো প্রম্পটেড আর নাম্বার অফ কিসে? আপনার মনে করেন রিভিউ ইন্টু দ্য প্রফেশন, তার মধ্যে আছে কিংম্যান রিভিউ, সিএমএ রিভিউ, ব্রাইডন রিপোর্ট, এবং রিস্টোরিং ট্রাস্ট, ক্লাইমেট চেঞ্জ, টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস। আমি একটু সামারি করে বলি, আপনাদের এগুলো স্লাইডে আছে, স্লাইডে অনেক লম্বা লম্বা কথা আছে, এটা আপনারা স্লাইডে পড়বেন। আর আমি বাংলায় সুন্দর করে বলি, তাদের স্লাইডে ইংলিশে লেখা আছে, যাদের ইংলিশ ভালো লাগে তারা স্লাইড পড়েন ইনশাল্লাহ। আমি এখন বাংলা একটু বুঝে দিই। প্রথম ছিল 18 সালে হচ্ছে কিংম্যান রিভিউ স্টোরিটা কি? কারণ ক্যারিলিয়ন বিএইচএস এই দুইটা কিন্তু মেগা মেগা কলাপস, ক্যারিলিয়ন এন্ড বিএইচএস, ওই যে চ্যাপ্টার 2 এর স্লাইডে আছে। ইউকে গভর্নমেন্ট এফআরসি বলছে বন্ধ করে দেয়, এফআরসি দরকার নেই। ইউকে তো কিন্তু ছিল, ইউকে তো বলছে এটা বন্ধ করে দেয়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এবং নতুন করে এটাকে আরগা দিয়ে রিপ্লেস করো, আরগা, অডিট রিপোর্টিং গভর্নেন্স অথরিটি। আরগার উইল হ্যাভ নিউ পাওয়ার, যেমন ডাইরেক্ট রেগুলেশন অফ শুধু লার্জ ফার্ম গুলো, এবং স্ট্রঙ্গার স্যাংশন অফ ফর কর্পোরেট ফেইলিওর, এবং কুইক এক্সপ্লেনেশন চাইতে পারতো কোম্পানির কাছ থেকে, যেটা এফআরসি চাইতো না। অনেকে কারণ, এবং আমার রেচেল রিভস, যে ট্রেজারি সেক্রেটারি ওই কিসের ইউকে তে, সে কিন্তু শি অলসো সে যে অডিট ইজ এন কলোসাল ওয়েস্ট এন্ড ইট জাস্ট ডাজন্ট হেল্প প্রোভাইডিং ফলস অ্যাসুরেন্সেস। তারপরে যে কমেন্ট আছে কিংম্যান রিভিউর ফলে আরগার সৃষ্টি হয়েছে, এফআরসি হ্যাজ বিন শাট ডাউন।
এফআরসি রিপ্লেস করছে। তারপরে হইলো পরের বছর হইলো গিয়ে 2019 সালে কি হলো সিএমএ। সিএমএ তে কি হইলো, সিএমএ মার্কেট স্টাডি করলো। সিএমএ ইউকে মার্কেট স্টাডি করে দেখলো যে সবই তো বিগ ফোর করে 97%, 350টার। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এরাই অডিট করে, এরাই নন অডিট সার্ভিস দেয়, কোয়ালিটি কনসার্ন। তারপরে মনে করেন এরপরে এটা দেখার পরে তারা বললো যে এক কাজ করো, বড় ফার্মগুলোর সাথে ম্যান্ডেটরি ছোট ফার্মও একটা করে নাও। কারণ কি অতীতে কি হতো, যখনই কোনো কলাপস হতো বিগ ফোর গিয়ে বলতো আমরা এত বড় যে আমাদের সাথে তো আমরা বন্ধ হয়ে গেলে অডিটটা কে করবে। এই এক্সপ্লেনেশন শুনতে 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 প্রতি 2 বছর পর বিগ ফোর একটা করে প্রবলেম করে। 2 বছর পর তারা যায় আবারও বিগ ফোরের জায়গা থেকে অডিট চলতে চলতে এখন বললো যে না, প্রতি বছর এক কথা শুনি, এখন থেকে তোমার ম্যান্ডেটরি জয়েন্ট অডিট করতে হবে। জয়েন্ট অডিট মানে বড় জিনিসগুলো, বড় একটা ফার্ম, মাঝারি একটা ফার্ম বা ছোট একটা ফার্মের সাথে অডিট করে যেন ছোট ফার্মটা এক্সপিরিয়েন্স হয়, এতটুকু রিকোয়ারমেন্ট করছে। অপারেশনাল সেগ্রিগেশন করছে, যে অডিট এবং নন অডিট উইং আলাদা করে, যেন অডিট বিক্রি করে তুমি নন অডিট সার্ভিস ক্লায়েন্টে না দিতে পারো। তারপরে একই বছর ব্রাইডন রিপোর্টও বেরিয়েছে আফটার মিস্টার ব্রাইডন। তারপর ওখানে কিন্তু রিডিফাইন করছে অডিটের পারপাসটা, কারণ লিগাল ডেফিনেশন অফ অডিট মেনটেনিং পাবলিক হোয়াট ডু কল কনফিডেন্সের ব্যাপারে, অডিট অপিনিয়নটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে দিয়ে, যদিও মাইনর চেঞ্জেস বলছে, প্রেজেন্ট ফেয়ারলি চেঞ্জ করো। ইনক্রিজ শেয়ার হোল্ডার এভিডেন্স ইনফ্লুয়েন্স, যেমন বড় বড় শেয়ার হোল্ডার যারা তাদের বলছে তোমরা ইনভলভ হও। ইন্টারনাল কন্ট্রোল, সিএইও এমডি এবং সিএফও বলছে তোমরা সার্টিফাই করো। ক্যাপিটাল মেনটেনেন্স, ডাইরেক্টরে বলছে ডিভিডেন্ড প্রপোজাল কোম্পানির ভাইবিলিটি যেন না হয় ওইটাও মানে কিসে করতে বলছে, মেনটেন করতে বলছে। অডিটর ট্রান্সপারেন্সি, সেপারেশন অফ অডিটিং ফর্ম ফি নেগোসিয়েশন, হ্যাঁ, এবং ফিউচার রিভিউ বলছে 2025-এ গিয়ে বলছে, গত বছর এটা হয়েছে কিনা আমি জানি না, বলছে রিভিউ করে যে কতটুকু ওরা নিয়েছে। 2021 সালে মানে ইউকে তো গরম হয়ে গেছে, অনেকগুলো কর্পোরেট ফেলিয়ার হয়েছে, বিএইচএস, ক্যারিলিয়ার রিসেন্ট টাইমে, এবং তারপরে এইগুলো চলতে চলতেও আরেকটা হয়েছে ওয়্যার কার্ড। মানে কি একটা অবস্থা বলার মতো না। আমরা এদিকে বসে বসে এথিক্স ইন্টিগ্রিটি লেকচার দিতে দিতে ওইদিকে পুরো দুনিয়া ধ্বংস হয়ে দিতেছে। তারপরে মনে করেন 2021 সালে হয়েছে রিস্টোরিং ট্রাস্ট ইন অডিট অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স। ওখানে কি হইলো, ওখানে বললো যে না, ডাইরেক্টরদের বলছে ইন্টারনাল কন্ট্রোলের কথা, অডিটর, অডিট ফার্ম, অডিট রেগুলেটর, ওই যে একই রকম সিমিলার টু সিএম স্টাডি, যে সরি ফার্স্ট থেকে কিংম্যান রিভিউর মতো, যে বলছে না আর্গা দিয়ে চেঞ্জ করতে হবে তোমার। সিএম এর যে প্রপোজাল জয়েন্ট অডিট, বড় ফার্ম এবং ছোট ফার্ম মিলাই করতে হবে, যেন কলাপস, বড় কোনো ফার্ম যদি কলাপস করে অ্যাটলিস্ট এনরন বা অন্য ধরনের ঘটনা, যেন ছোট ফার্ম গুলো কাজ আগায় নিতে পারে। এবং আর্গার গত বছর থেকে ফুললি অপারেশন হয়ে যাওয়ার কথা। এফআরসি যেহেতু নিজেরা বন্ধ হয়েই যাবে 2025 থেকে হয়ে যাওয়ার কথা, এফআরসি নিজে বলছে আমার যেহেতু কাজ ধান্দা নাই, আমি যেহেতু বন্ধ টন্ধ হয়ে যাচ্ছি, আমিও 2020 সাল, আজ থেকে 5-6 বছর আগের কথা, তারাও একটা ক্লাইমেট চেঞ্জের উপর একটা কাজ করছে, যেটা রিভিউ করছে 2020 সালে। এটা হ্যাঁ এফআরসি করছে, ইউকে এফআরসি কি করছে, তারা বোর্ডের রেসপন্সিবিলিটি, যে সাস্টেনেবিলিটি কিভাবে করা যায়, ন্যারেটিভ রিপোর্টিং, তারপরে রেগুলেটরি রেসপন্স গুলাকে, যে প্রফেশনাল বডিজ রে বলছে তোমরা ক্লাইমেট নিয়ে কথাবার্তা বলো। তারপর হচ্ছে ফিউচারে এইটার উপরে যে অ্যাসুরেন্স সার্ভিস, যে একটা অডিটর সার্টিফাই করবে যে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট এবং সোশ্যাল ইম্প্যাক্ট গুলায় ওরা কাজ করতে পারছে, কোম্পানি গুলো কাজ করছে, সেই ব্যাপারে অ্যাসুরেন্স সার্ভিস, সেটাও এফআরসি ইউকে এটা বলছে যে এটা দ্যাট উড বি ভেরি হেল্পফুল। এগুলো হচ্ছে ফিউচার অফ অডিট। আমরা কিংম্যান রিভিউ পড়লাম, সিএমএ পড়লাম, ব্রাইডন পড়লাম, রিস্টোরিং ট্রাস্ট পড়লাম, ক্লাইমেট চেঞ্জ পড়লাম, আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস। টেকনোলজিক্যাল অ্যাডভান্স কিন্তু বুঝেন, এআই, রোবোটিক্স এটসেট্রা, রোবোটিক প্রসেস অটোমেশন, তারপর কগনিটিভ কম্পিউটিং, ব্লক চেইন, তারপর বিগ ডাটা নিয়ে কেমনি, যেমন অ্যামাজন কতগুলা সেল করছে, আপনি হিউজ পরিমাণ সেল, বিগ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা। এই ডাটাকে আপনি ভিজুয়ালাইজ কেমনে করবেন, কিভাবে এটা অডিট গুলা করবেন, এই ডাটাগুলা ডিপার ইনসাইট কেমনে নিবেন, এবং ডিসিশন মেক গুলা কেমনে করবেন, এইগুলা ওরা বলছে যে অডিটটাকে হেল্পফুল করার জন্য এগুলা দেখা যায় এখানে, অ্যাডভান্স অ্যানালিটিক্স অ্যান্ড ভিজুয়ালাইজেশন। আমার দম বন্ধ হয়ে গেছে, এবার আপনারা বলেন, আমি তো ফার্স্টে গিয়েছি, বাট আমার কাছে ইকুয়ালি ইন্টারেস্টিং মনে হয়। বলেন, আমি শিওর আপনাদের কারো না কারো প্রশ্ন আছে। এগুলা এই যে এতক্ষণ যা বলেছি দেখেন, এই যে কিংম্যান রিভিউ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইয়েস স্যার। এগুলো সব আপনাদের স্ক্রিনে, আপনাদের এই যে দেখছেন ব্রাইডন রিপোর্ট, এগুলো সব বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন, সুন্দর করে বুলেট পয়েন্টে লিখে আছে। আপনার ঘরে গিয়ে এগুলা করে নেন। আমরা একটু নিউ স্ট্যান্ডার্ড করি, যে S1 S2 নিয়ে বলছিলাম না, S1 S2
ইয়েস স্যার, গত ক্লাসে কিন্তু বলছিলাম সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড, কারেক্ট। দুইটা আছে, এই স্লাইডটা মনে রাখেন, এই স্লাইডটা মনে রাখেন, এই স্লাইডটা মনে রাখলে ইউ উইল বি ওকে। নিউ স্ট্যান্ডার্ড হচ্ছে একটা হচ্ছে জেনারেল সাস্টেনেবিলিটি ডিসক্লোজার S1 আর ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার S2। জেনারেল এগুলোর মনে রাখবেন হচ্ছে আপনার GSRM, আমাদের দেশে আগে মোবাইলের সিগন্যাল ইউজ করতে GSRM, হ্যাঁ GSRM, দুইটাই GSRM, মানে কি কোন সব ব্যাপারে আপনি ডিসক্লোজ করতে হবে, আপনি শর্টকাট লিখে রাখেন কেউ একজন নোটে, GSRM দুইটাতেই, S1 এবং S2 দুইটাতেই মনে থাকবে। GSRM আমরা মোবাইলে কিন্তু আগে সিগন্যাল দেখে তো GSRM, এখন লেখা উঠে কিনা জানি না, উঠে না স্যার, আগে মোবাইলের সিগন্যাল সম্ভবত এজ লেখা তো উঠে, এজ লেখা উঠে না? স্যার আগের ফোনগুলোতে এজ লেখা উঠতো, EDGE, এখন উঠে না, না? এজ লেখা। না স্যার, এজ লেখা জিএসআরএম, উঠতো না। জিএসআরএম একটা হচ্ছে জেনারেল সাস্টেনেবিলিটি, মানে কোম্পানি টিকবে কিনা, আর একটা হচ্ছে ক্লাইমেটটা টিকবে কিনা। S1 হচ্ছে জেনারেল সাস্টেনেবিলিটি, S2 হচ্ছে ক্লাইমেট রিলেটেড। G মানে গভর্নেন্স, S মানে স্ট্র্যাটেজি কিভাবে আমরা করব, আর মানে রিস্ক ম্যানেজমেন্ট, M ফর মেট্রিক্স কিভাবে মাপবো এবং টার্গেটটা কি, কিভাবে মাপবো টার্গেটটা কি, S1 এবং S2। বুঝাতে পারছি 2023 সালে কি হয়েছে। এই চার্টটা দিয়ে রাখছি যেন S1 S2 নিয়ে যদি আপনাদের প্রশ্ন চলেই আসে, পরীক্ষা যদি বলে যেগুলো নিয়ে কি কি ডিসক্লোজার, এগুলো হচ্ছে প্রাইমারিলি ডিসক্লোজার, এখানে মেজারমেন্টের কথা না। ইটস অল অ্যাবাউট হোয়াট ডু ইউ ডিসক্লোজ, হাউ ডু ইউ ডিসক্লোজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তখন বলছে এগুলো IFRS S1, এবং এগুলো ডিসক্লোজ করতে হইলে আপনাকে 4টা এরিয়াতে ডিসক্লোজ করতে হবে: গভর্নেন্স, স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজি কি, এটার কে ওভারসি করে আপনার কমিটিতে, সরি কোম্পানিতে কোন কমিটি আছে, রিস্ক গুলা কেমনে ম্যানেজ করা হয় বোথ ক্লায়েন্টের ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে, এন্ড ফাইনালি কোন কোন মেট্রিক আছে। যেমন আমরা যেমন কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুললে আমরা এখন দেখি না আমার টার্গেট ছিল এত কাস্টমার, এত বিক্রি, এত প্রফিট, এত ট্যাক্স, ক্লায়েন্ট গভর্নমেন্ট ট্যাক্স এত দেওয়া। ওই টার্গেট গুলো সেট করা, বছর বছর টার্গেট গুলো অ্যাডজাস্ট করা, কি কি রিস্ক আছে ওই টার্গেট গুলো অ্যাচিভ করতে, কোন ম্যাট্রিক্স দিয়ে মাপা হয়, এবং সেই টার্গেট গুলো অ্যাচিভ করতে কত দূর গেছি, এই জিনিসগুলো ওরা দেখতে চায়। ক্লাইমেটের ক্ষেত্রে এইভাবে ইন্ডাস্ট্রি বেসড ম্যাট্রিক্স লাগে, যে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি কতটুকু কার্বন পোড়ালেন, কতটুকু জ্বালানি দাহ্য, ব্রিকফিল্ডে কতটুকু আপনি বায়ু দূষণ করছেন, ওয়াটার কতটুকু পলিউট করছেন, কত গ্যালন ওয়াটার আপনার পলিউশন হয় পার পার ডে, আপনার অ্যাক্টিভিটিস এর ফলে এখানে সোসাইটিতে বা স্কুল টুল বন্ধ হয়ে যাচ্ছে, আপনি একটা বিশাল ব্রিকফিল্ড দিয়ে বসে স্কুল টুল বন্ধ করে দিলেন, ওই যে সোশ্যাল ইম্প্যাক্ট গুলো, এই ডিসপ্লেসমেন্ট হয় লোকজনের, তাদের কই আপনি রিহ্যাবিলিটেট করছেন, মেনি মেনি থিংস। প্রাইমারিলি ক্লাইমেট, কার্বন, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড এমিশন, ওইটা হচ্ছে S2। আর S1 হচ্ছে সিগনিফিকেন্ট সাস্টেনেবিলিটি রিলেটেড রিস্ক অ্যান্ড অপরচুনিটিস, এগুলা এই রিলেটিং টু এন্টিটি। তো এইটাই ছিল চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 ছোটই, চ্যাপ্টার 3 বড় না। এরপরে এই কোশ্চেনটা আজকে আর করবো না, আজকে আপনারা সময় পাবেন না। আপনারা বলেন যে আপনাদের কি কি প্রশ্ন থাকলে বলেন, যে আপনি কোন কোন জিনিস 2, 3 দুইটার থেকেই বলেন, যে আপনার কি প্রশ্ন আছে বলেন, একটু শুনি আপনাদের কি স্ট্রাগল হয় এই কোশ্চেন গুলো করতে গেলে, দেখতে গেলে, পড়তে গেলে। স্যার যদি সাস্টেনেবিলিটি থেকে কোশ্চেন আসে, তাহলে স্যার যদি সিনারিও বেসড কোশ্চেন আসে, তাহলে ওইটা কিরকম ভেরি ভাবে আনলাইকলি, স্ট্রাকচার? ভেরি আনলাইকলি। আপনার সাস্টেনেবিলিটি রিলেটেড সম্পর্কে আপনার প্রাইমারিলি ঐতিহাসিক পড়া তো পড়তে চাইলে পড়তেই পারেন, মানা করে তো আমি দোষী হব না, বুঝেন নাই? কিন্তু ঐতিহাসিক পড়া পড়তে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে, ঐতিহাসিক পড়া পড়তে গেলে যেটা হবে যে আপনি নতুন একটা জিনিস, এটা সম্পর্কে সবাই যে খুব ওয়াকি ভালো আছে তা কিন্তু না। বাট দ্য স্টোরি ইজ যে আপনার মনে করেন আপনার বেসিকটা আপনি জানেন যে এই দুইটা স্ট্যান্ডার্ড কি নিয়ে, এক নম্বর প্রাইমারিলি ডিসক্লোজার নিয়ে, কি সব এরিয়াতে ডিসক্লোজ করতে হবে সেটাও যদি আপনারা বলে যে না আপনি এইসব এরিয়াতে, এইসব প্রাইমারিলি এইসব এরিয়া ডিসক্লোজ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা অনেকটা কমে যায়। মানে আপনি যদি GSRM, গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট, সরি রিস্ক অ্যান্ড মেট্রিক্স, বুঝা গেল? তো আপনি যদি স্যার এই যে এইটা হলো দুইটা ডিসক্লোজার স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এই দুইটা ডিসক্লোজার স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনি মনে করেন মোটামুটি কভার করতে পারেন,
তাহলে ইনশাল্লাহ আই পার্সোনালি বিলিভ যে ইউ শুড বি ওকে। কি ডিসক্লোজ করতে হয় কোন কোন এরিয়াতে এবং স্ট্যান্ডার্ড গুলা কি নিয়ে বলছে, অবজেক্টিভটা কি, ডিসক্লোজার গুলা কি। আমি এই মুহূর্তে এর বেশি এগুলো নিয়ে আমি পার্সোনালি থাকলে বলতে নতুন জিনিস মানে ওরা দেখতে চায় যে আমি ওয়াকি ভালো আছি কিনা, বুঝেন নাই নাকি না, জি স্যার। মানে কোনো খবরে নাই। মানে স্যার বুঝতে পারছি। জিএসআরএম কি ডিসক্লোজ এরিয়াস আর অবজেক্টিভ এই এই পার্টগুলো পারলেই হবে মোটামুটি। আমার মনে হয় যে হ্যাঁ তারপরে বলে যে অডিট, এগুলো ছোট কোশ্চেন আছে সাধারণত। মোস্ট লাইকলি ফুল 10 নম্বরের কোশ্চেন আসার কথা। আর 10 নম্বরে আসে আপনি যদি বেসিকটা বুঝেন, এগুলো ডিসক্লোজার স্ট্যান্ডার্ড, এগুলো নিয়ে এগুলো কিভাবে অ্যাসুরেন্সটা এখনো কিসে করেন, এগুলো মোর রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সো আপনি যদি মনে করেন যে এগুলা স্যার আমি বেসিক আইডিয়া আছে অবজেক্টিভটা কি এবং আমার কি কি কাজ আছে এটার মধ্যে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ নোজ বেস্ট। আপনি পড়তে চাইলে পুরোটা পড়েন, আমি তো আর মানা করবো না। আমি বললে আপনি আমার বলবেন কি স্যার এটা তো বললে তার তার বইলে লাভ নেই, এটা আমি কিসেই করতে পারি। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি পড়তে চাইলে পড়েন, মানা করে তো লাভ নাই। কিন্তু আমি থাকলে অত এক করে মুখস্থ করে দিতাম না। বাট আপনি যদি এগুলো এনজয় করেন পড়েন না, পড়তে তো দোষ নেই। স্যার বুঝতে পেরেছি। আর কারণ আচ্ছা পুরা ক্লাসে গিয়ে মানে আপনাদের ওইদিকে কতগুলো চ্যাপ্টার রয়েছে বলেন তো? আপনাদের মামুন কয়টা ক্লাস নিয়েছে? হ্যালো হ্যালো, 11টা question। আপনাদের ওইদিকে কি চ্যাপ্টার শেষ? ওর তো মনে হয় হজ আছে কয়েকদিন পরে ইনশাল্লাহ। হুম। আর মামুন স্যার 8 দিন ক্লাস নিয়েছে। আচ্ছা ভেরি গুড। মেবি 6 নাম্বার বা 7 নাম্বার থেকে শুরু, 11 নাম্বার চ্যাপ্টারটা পড়ায় নাই। আচ্ছা ফাইন। 6 বা 7 থেকে শুরু হয়েছে এবং 12 নাম্বার কন্টিনিউ। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। ও মনে হয় আরেকটা ক্লাস বাকি আছে না? হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছি। জি একটু বলেন আপনাদের অ্যাকচুয়ালি অ্যাসুরেন্সে কি খারাপ লাগে কি ভালো লাগে একটু বলেন প্লিজ। তাহলে বলেন না, এই কথা বলবেন না, নিজেরা নিজেরা না বলে আমারও বললে হয় না? আর কেসগুলো অনেক লেন্দি থাকে তো, ওই দেখা যায় যে অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, এই প্রবলেমটা বেশি বেশি হচ্ছে আমার। মানে আপনি কোয়েশ্চেন পড়তে পড়তে ক্লিয়ার করতে পারেন না সেটা বলছেন? হ্যাঁ স্যার, মানে কিছু পড়ার পরে দেখা যায় আমি ঠিক মানে আন্ডারস্ট্যান্ডিং এ কিছু ঝামেলা হয়। এই জন্য আমি এবার ফর্ম ফিল আপও করতে পারি নাই, মানে করি নাই যে সামনে এবার পরীক্ষা দেবো ডিসেম্বরে, যে কাভার করতে পারবো কিনা। আচ্ছা একটু প্র্যাকটিস, আমি বিশ্বাস করেন এগুলো প্র্যাকটিসের সাথে সাথে চলবে। যে কোয়েশ্চেনটাই কি চেয়েছেন, অনেক সময় ভুল কোয়েশ্চেন পরে অনেক লম্বা আনসার লেখার চেয়ে সঠিক কোয়েশ্চেন পরে ছোট লেখা ভালো। হ্যাঁ স্যার, আমি লাস্ট প্রিভিউ কোশ্চেন গুলো অ্যানালাইসিস করছিলাম, তো মনে হলো যে আমার প্র্যাকটিস আসলে এই যে সময় আছে 1-1.5 মাস, আমি এতে কাভার করতে পারবো না। এই জন্য স্যার আমি পরের ডিসেম্বরের জন্য রেখেছি, কিন্তু পড়াটা আমার মানে অনেক বেশি লিখতে হবে, পড়তে হবে, মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আচ্ছা মানে কোশ্চেনটা অন্যরা বোঝাটাই অনেক টাফ। অনেকটা। কোশ্চেনটা আচ্ছা
মানে কোশ্চেনটা মনে হয় স্যার পড়ার সময় যাচ্ছে ঠিক আছে, বাংলাটা ঠিক মতো মিনিং করতে পারছি, কিন্তু লাস্ট পর্যন্ত এসে মনে হয় যে আচ্ছা প্রথম দিকে কি ইন্ডিকেট করলাম ওটা মানে ছুটে যায়, ঠিক করতে পারি না, আচ্ছা, ধরতে পারি না, এই ওই যে সমস্যাটা আজকে হচ্ছে। বড় কোশ্চেন, আচ্ছা বুঝতে পারছি, মানে বড় হ্যাঁ কোশ্চেন বলতে হ্যাঁ স্যার, খেয়ে হারাই হ্যাঁ ফেলেন। স্যার, হ্যাঁ স্যার বড় কোশ্চেনটা পড়ছিলাম, আমার আসলে বেবি আছে তো ছোট, আমি ওই একটু পড়ছি আবার আবার একটু করেছি, এভাবে স্যার চলতেছে, তো এই জন্য দেখা যায় যে আমি মনোযোগটা কম দিতে পারি। স্যার চেষ্টা করব, আচ্ছা, মানে এই টার্ম চেষ্টা করুন। পরীক্ষা দিব না, স্যার ডিসেম্বরে মানে পরীক্ষাটা শেষ হয়ে আমি একটা সাবজেক্ট মাত্র করছি আইটিটা, কিন্তু এখন মনে হচ্ছে যে অডিটটা করলে হয়তো ভালো হতো, কারণ স্যার আপনার ক্লাসটা আর মামুন স্যারের ক্লাসটা আমার খুব ভালো লাগছে, যে হয়তো কিছুদিন প্র্যাকটিস করতে পারলে হয়তো আইটির থেকে বেটার কিছু করতে পারতাম। তো স্যার আইটিটা করে ফেলেছি, একটা সাবজেক্ট ক্লিয়ার হলো, তো একটা হলো। আগায়, আগে ভাবি আগায় যাবেন। অন্য কেউ? থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। আর একটু বলেন, আমরা এক্সাম রিলেটেড প্রবলেম গুলো বোঝার চেষ্টা করি। আর দেখেন, আপনারা বললে মানুষ রিলেট করতে পারে, আপনার ভয় লাগবে না, দেখবেন আরে আমার সমস্যাটা তো ভাবছিলাম আমার এক লাগবে, কিন্তু দিকে তো অনেকেরই আছে। বলেন। জি বলেন। জি, নয়েজ আসছে, আমি কথা শুনতে পাচ্ছি না, একটু বলবেন পরিষ্কার করে। জি বলেন। ভাই শুনতে পাচ্ছি না, যেই কথা বলার চেষ্টা করছেন খুব নয়েজ হচ্ছে, কথা শুনতে পাচ্ছি না। অন্য কেউ বলেন দেখি একটু। স্যার বাকিরা কেউ নেই মনে হয়, নাকি কেউ কোনো রেসপন্স করছে না তো? অদ্ভুত এক সিচুয়েশন, এটা আবার কেমনে সম্ভব? আচ্ছা সম্ভব, এত বাজে ক্লাস নিলে কি বা করবে পোলাপান, বুঝেন না? শুক্রবার না না বিকাল। স্যার ভালো, এর থেকে তো স্যার ফিজিক্যাল ক্লাস হলে আমার মনে হয় অনেক ভালো হতো। ফিজিক্যাল ক্লাস তো মানে ওনারা, শুনেন, একদল বলে ফিজিক্যাল ক্লাস দেন, একজন বলে স্যার নড়াচড়ি করে লাভ নেই, কোশ্চেনই তো করাবেন। এটা আমার কারণ বাজার গিয়ে শোনার দরকারটা কি? এই দুই দলের মারামারিতে আইসিবিও আছে বিপদে, আমরাও আছি বিপদে, এই চলতেছে আর কি, বুঝেন না? স্যার এত স্যার সময় একদিক নিয়ে কি একদিক যাও? থেকে স্যার আমার ভালোই হয়েছে, আমার বেবি ছোট তো আমি বাসা থেকে যেভাবেই হোক ক্লাসটা একটুতে হলেও করতে পারছি, আর দেখা গেছে গিয়ে করতে পারলে অনেক সময় দেখা গেছে আমি যেতেও পারতাম না, তো এটা একদিক থেকে ভালো। আচ্ছা, আর এমনি আপনাদের মনে করেন যে স্লাইড গুলো পাঠাই, সেই স্লাইড গুলো কি আপনাদের বুঝতে সমস্যা হয়? স্লাইড গুলো আপনারা মিলাই দেখেন বইয়ের সাথে কোনো সময় পাশাপাশি রেখে, যে স্যার এটা স্লাইডের বাইরে পড়ছে, এটা স্লাইডের মধ্যে পড়ছে, বা এই ধরনের কিছু? স্লাইড গুলো আসলে খুব ভালো করে পড়া হয় নাই, মানে কিছু কিছু পড়েছি, কিন্তু পড়লে স্যার মনে হয় বুঝতে এতটা সমস্যা হবে না। ওই যে স্যার আচ্ছা, বললাম না যে এ- এইটা একটু ধারণা। আর নেক্সটে স্যার আমি তো এই যে এই সেশনে পড়ে এক্সাম দিব না, হুম, ডিসেম্বরে সেশনে দিব এক্সাম। তো জি। স্যার আমার যেটা মনে হচ্ছে যে এখন যে আমি পড়াগুলো একটু করে দেখছি বা পড়ছি সেটা তো স্যার ওই পর্যন্ত, মানে আপনাদেরকেও তো আমরা পরবর্তীতে পাবো না, যে কিছু ডিসকাস করার জন্য বা কিছু জানা যদি থাকে, হুম, হুম। পরে কি কোনো সুযোগ থাকবে? আপনি পড়াশোনা শুরু করেন, আপনি যদি ওরকম সুন্দর প্রশ্ন, আপনার যদি ওরকম অনেকগুলো প্রশ্ন জমেছে, স্যার আমি একদিন আপনার সাথে হালিম ভাইয়ের সাথে এসে কথা বলবো। হালিম ভাইরে বললে হালিম ভাই আমার সাথে কানেক্ট করার ব্যবস্থা করে দিবে। একটা দুইটা হুম কোশ্চেন না করে পুরা বইটা পড়েন, পুরা কোশ্চেন পড়েন যে স্যার আমার এই সমস্যা হয়, আমি অনেকগুলো বেশ কয়টা প্র্যাকটিস করেছি, এই চার হুম পাঁচটা হুম সমস্যা হয় স্যার, বা এই স্লাইডের হুম। এই জিনিসটা বুঝতেছি না, একটু যদি বুঝাই দেন তখনই ইনশাল্লাহ উইল বি এবল টু গো থ্রু, নো প্রবলেম। ও ওকে ওকে স্যার, না স্যার খুব ভালো লাগছে আপনার কথা শুনে, স্যার থ্যাংক ইউ। আমি অবশ্যই স্যার পুরো বইটা পড়ে আমি কোশ্চেন গুলো একটু মানে লিস্ট আউট করে প্র্যাকটিস রাখবো। করেন, টাইমের মধ্যে হুম, প্র্যাকটিস করেন, দেখেন আপনাদের কি সমস্যা, তারপরে আমরা ওই রুমে দিয়ে আগাবো। এনিওয়ান এলস? থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেশন। নো ওয়ান?
ঠিক আছে, আপনাদের এই স্লাইড গুলো আমি পাঠিয়ে দিয়েছি, এগুলো হালিম ভাইয়ের কাছে আছে, ইনশাল্লাহ হালিম ভাই আপনাদের ডিস্ট্রিবিউট করে দিবে। অলরেডি হালিম ভাই কাছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 পুরো স্লাইড আছে, আপনারা স্লাইড গুলো দেখেন। কোনো ফিডব্যাক থাকলে আমার ইনশাল্লাহ আল্লাহ হায়াতে রাখলে নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে আপনারা বলবেন, উইল টেক ইট ফ্রম দেয়ার। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, ভালো রাখে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।